আজ পাঠ করে শোনাবো একটা প্রেমের গল্প। কি নামে ডেকে বলবো তোমাকে? গল্পটি লিখেছেন কল্পনা চক্রবর্তী। ফোনটা বেজে উঠতেই, স্ক্রিনের নামটা ভেসে উঠতেই অদ্রিজা অবাক হয়ে গেল। আরে, কোরক সেন? এ আবার কে? আননোন নাম্বার। ট্রু কলারের নামটা দেখাচ্ছে। হ্যালো বলতেই ওদিক থেকে একটা ভারী পুরুষকণ্ঠ ভেসে এলো। আমি কি অদ্রিজা আচারিয়া মানে ডাবলের সাথে কথা বলছি? ডাবলে? সে কি? এ নাম এখনও কারো মনে আছে? এ তো কলেজে ইংরেজি স্যার পিবি মানে পঞ্চম বাক্সে স্যার ওকে এই নামে ডাকতেন। অদ্রিজা আচারিয়া শুনে প্রথম দিনই রোল কল করার সময় অদ্রিজাকে পাশে বসা সুনিত্রার সাথে কথা বলতে দেখে ডেকে বলেছিলেন, হে ইউ, ডাবল এ, হোয়াট আর ইউ ডুইং? কান্ট ইউ হিয়ার মি? ব্যাস, হয়ে গেল। তাই শুনে বন্ধুরাও খেপাতে লাগলো ডাবল এ বলে। আর পঞ্চম স্যারও কোনো দিন অদ্রিজা নামটা উচ্চারণই করেননি। শেষ দিন পর্যন্ত ডাবল এ বলেই চালিয়ে দিয়েছেন। কিন্তু এ তো পঞ্চম স্যারের গলা নয়। তাহলে? তাছাড়া পঞ্চম স্যার কি এখনও বেঁচে আছেন? আর থাকলেও প্রায় ৯০-৯৫ বছর বয়স হবে। এই বয়সে কলেজ ছাড়াও তো প্রায় ৪০ বছর হয়ে গেল। এ নামে ডাকার তো কেউ নেই। বন্ধু যারা তারা সবাই অদ্রি বলেই ডাকে। তাহলে? বিস্ময় চেপে গলাটাকে যথাসম্ভব ভারী করে অদ্রিজা বলল, হ্যালো, আপনি কে বলছেন? আর কাকে চান? পরিষ্কার করে বলুন তো। একটা হাসির আওয়াজ ভেসে এলো। বলল, না, আর কোনো সন্দেহ নেই, তুমি অদ্রি। এত বছর পরও তুমি কিন্তু সেই একই রকম রয়ে গেছো। সেই গলার স্বর, সেই একই ভঙ্গি। অদ্রির খুব রাগ হয়ে গেল। যে লোকটা কথা বলছে সে ওকে চিনতে পারল গলা শুনেই, অথচ অদ্রি পারছে না। লোকটা আবার বলল, তুমি কিন্তু এখন খুব ভালো লিখছো। তোমার সব লেখাই আমি পড়ি। বিশেষ করে কবিতাগুলো তো অসাধারণ। সব আমার মুখস্থ। বলেই সুন্দর করে ফেসবুকে দেওয়া অদ্রির রিসেন্ট কবিতাটা আবৃত্তি করতে শুরু করলো। এবার অদ্রি বিস্ময়ে চেঁচিয়ে উঠল, ক্রো মানে ক্রোক? ওহো গড, তুমি তুমি কোত্থেকে বলছো? কোথায় আছো তুমি? আমার ফোন নাম্বার পেলে কোথায়? আবার হাসির আওয়াজ ভেসে এলো, তবে এবার বেশ শব্দ করে। বলল, আরে দাঁড়াও দাঁড়াও, এত কথা আর একসাথে কি করে উত্তর দেব? উত্তেজনায় খুশিতে কি করবে অদ্রি ভেবে পেল না। অনেক অনেক দিন পরে একটা চেনা খুব কাছের মানুষকে পেলে যেমনটা হয়, হঠাৎ খুশিতে উচ্ছল হয়ে ওঠে মনটা। বলল, না না, প্লিজ বলো না, তুমি এখন কোথায়? কি করে পেলে আমার ফোন নাম্বার? আরে বলছি বাবা, বলছি। সপ্তাহ দুয়েক আগে বোস্টনে দীপ্তার ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে রায়ানের সাথে দেখা হয়েছিল। তুমি রায়ানকে নিশ্চয়ই ভুলে যাওনি। রায়ান তোমার ফোন নাম্বারটা দিয়েছিল আর জানিয়েছিল তুমি এখন কলকাতাতেই আছো। এবার তুমি যদি প্রশ্ন করো রায়ান কিভাবে তোমার ফোন নাম্বারটা পেয়েছে, তাহলে প্রথমেই বলি, আই ডোন্ট নো। বাট আই গেস তুমি যদি না দিয়ে থাকো তাহলে তোমার কাজিন তনুদির কাছ থেকে পেতে পারে। রায়ান? ও হো, রায়ান দু একবার আমাদের বাড়িতে এসেছিল। বিশেষ করে পলাশ থাকতে মাঝে মাঝে আসতো। কিন্তু ওর সাথেও অনেক দিন দেখা হয়নি আমার। আমি তো ফেসবুকের মাধ্যমে কত চেষ্টা করেছি পুরনো বন্ধুদের সবাইকে খুঁজে বের করতে। কিন্তু তুমি রায়ান, বকুল কোথায় যে সব হারিয়ে গেলে, কারো খোঁজই পাইনি। দীপ্তার সাথে তবু একবার দেখা হয়েছিল, সেও প্রায় বছর ২০ আগে। এত মনে পড়ে সবার কথা, জানো, খুব ইচ্ছে করে সবার সাথে দেখা করতে। অদ্রিজা একটু থেমে দম নেয়। তাই? তা বেশ তো, কোথায় কবে কখন দেখা করবে বলো? আমি কিন্তু এখন কলকাতায়। কলকাতায়? কবে এলে? কোথায় উঠেছো? অদ্রিজা উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে। বিডন স্ট্রিটে রাঙামামার বাড়িটা তোমার মনে আছে? কি যে বলো, মনে থাকবে না? কত স্মৃতি ওখানে। বুলি, পান্তুদা, অলকা মাসি, রাঙামামিমা, ওদের কি ভোলা যায়? উফ, সেসব দিনের কথা মনে করলে আজও বুকের ভেতরে কী যে হয়। কিন্তু
এত বছর পরে সব কি আর আগের মতো আছে? কতদিন যায়নি, রাস্তাঘাট সব বদলে গেছে। এখন গেলে কিছুই চিনতে পারবো না। তা ঠিক, আমিও তো এলাম প্রায় 32 বছর পর। এসে এতদিন পর কিচ্ছু চিনতে পারছি না। সব কেমন যেন পাল্টে গেছে। তাতান, মানে রাঙা মামার ছোট ছেলে ডাকাকে মনে আছে তোমার? ওর ছেলে ডানো আমাকে আনতে গেছিল এয়ারপোর্টে। পান্তুদা তো আর নেই, জানো বোধহয়, লাস্ট ইয়ারে। তাই? না গো, শুনিনি। কার কাছে শুনবো বলো? আসলে তুমি কলকাতা থেকে চলে গেলে, তারপর আমার আর কারোর সাথে যোগাযোগই নেই। তুমিও সেই যে চলে গেলে, আর এলে না। না না, আমি পরে আরও দুবার এসেছিলাম। একবার আগে, আর একবার তোমার বিয়ের পরে। তুমি তখন কলকাতায় ছিলে না, পলাশকে বিয়ে করে নর্থ বেঙ্গলে চলে গেছো অলরেডি। ওহো, তাই? আমি অবশ্য সৃজার কাছে একবার তোমার খবর পেয়েছিলাম যে তুমি ইউরোপে আছো, কিন্তু কোথায় আছো, কী করছো, সঠিক কিছু বলতে পারেনি সৃজা। কেন চলে গেলে ক্রো? কেন জীবনটাকে এভাবে নষ্ট করলে? আমার একটা কথায় এত রাগ হয়েছিল তোমার? এত অভিমান? না না, রাগ করিনি, তবে অভিমান একটু হয়েছিলই। তুমি এমন করে বলেছিলে, আমি নিতে পারিনি। তবু আমি প্রথমবার এসে তোমাদের মানিকতলার পুরনো বাড়িতে গেছিলাম। দেখলাম তোমাদের বাড়িতে তালা বন্ধ। তোমাদের পাশের বাড়িতে থাকতো, কি যেন নাম মেয়েটার? না, মনে করতে পারছি না এই মুহূর্তে। ওই মেয়েটা বলেছিল তোমরা নতুন বাড়ি করে সিঁথির ওদিকে কোথায় যেন চলে গেছো। সে কি, তুমি তো আমাদের নতুন বাড়ির অ্যাড্রেসটা চাইতে পারতে ওর কাছে। কলকাতায় এসেও তুমি আমার সাথে দেখা না করেই চলে গেছিলে। অসহিষ্ণু কণ্ঠে বলল অদ্রিজা। কি করব বলো? তুমি জানো না, আমি সেবার কলকাতায় ফিরেছিলাম শুধু তোমার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার জানো, সেবারে তুমি ছাড়া সবার সাথে দেখা হয়েছিল। কিন্তু কেন, কেন তুমি অতদিন পরে কলকাতায় এসো আমার সাথে দেখা করলে না? আমার অ্যাড্রেসটা একটু চেষ্টা করলেই খুঁজে বের করতে পারতে। আমি তো তখনও কলকাতাতেই ছিলাম। তুমি জানো, আমি তারপরে কত খুঁজেছি তোমাকে। তুমি তো রায়ান বা সৃজার কাছে আমার খোঁজ করতে পারতে। খানিকটা ঝাঁঝ, উষ্মা, একটা অস্থিরতা অদ্রিজার কণ্ঠে। কিছুক্ষণ চুপচাপ ওপাশের কণ্ঠস্বর, তারপর মৃদু গলায় বলল কোরক, লজ্জায়। লজ্জায়? কেন, লজ্জা কিসের? একরাশ বিস্ময় ঝরে পড়ল অদ্রির কণ্ঠে। কিসের লজ্জা? আজ 42 বছর পরে কি করে বলি তোমায়, কি করে বলি যে একটা 22 বছরের ছেলে সেদিন তোমার নামটা কারোর কাছে উচ্চারণ করতেই পারেনি। একটা লজ্জা, কুণ্ঠা আর সংকোচ আষ্টে পৃষ্ঠকে জড়িয়ে ধরেছিল। ফেরার সময় সেদিন এয়ারপোর্টে অবুঝের মতো কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম আজ আর তা তোমাকে বলতে পারবো না। বিড়বিড় করে স্বগতোক্তি করে কোরক। হ্যালো, হ্যালো। ও, কি বলছো? এই আমি কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না। দূর বাবা, কি হলো? আর কানটাতে যে কি হয়েছে, কদিন ধরেই কেমন ঝিঁঝি করছে। একটু জোরে বলো না গো, অদ্রি অস্থির গলায় বলে। একটা দীর্ঘশ্বাস টানার আওয়াজের সাথে কোরকের কণ্ঠস্বর ভেসে এলো। না না, তেমন কিছু না। বলছি, ভালো আছো তো তুমি? তোমার ছেলে মেয়েরা সব কোথায়? আর পলাশের মারা যাবার ব্যাপারটা রায়ানের চিঠিতে জেনেছিলাম। আমি তখন উগান্ডাতে। খুব খারাপ লেগেছিল। আই এম ভেরি মাচ সরি। প্রসঙ্গ পাল্টাতে অদ্রিজা বলে, জানো তো, আমার 2 মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে তো ক্যালিফোর্নিয়াতে আছে, ওর এক ছেলে, আর ছোট মেয়ে আমার কাছেই থাকে। এই পাশেই ওর ফ্ল্যাট। জামাই এখন দিল্লিতে, নাতনিটা এখানের স্কুলে পড়ে তো। জামাই ছুটি ছাটায় যাওয়া আসা করে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে বড় একটা শ্বাস নেয় অদ্রিজা। এ মা, যা, তুমি দ্বিগুণ হয়ে গেছো। ঠাট্টার তরল সুর কোরকের গলায়। হয়েছি তো, চুল পেকে গেছে, 2-3টে দাঁত পড়ে গেছে। তুমি, তুমি বুড়ো হওনি? না, আমি কখনো বুড়ো হব না। তুমি যেমন দেখেছিলে শেষবার, আমি এখনও সেই 22-এই আটকে আছি। হাসি মেশানো তরল কণ্ঠে বলে কোরক। হঠাৎ চুপ করে যায় অদ্রিজা, যেন দুম করে কথা শেষ হয়ে যায়। অদ্রি,
গভীর গলায় ডাকে কোরক। বলে, কাল দেখা করবে? কোথায় আসবে বলো? একটা ঝাঁকুনি খায় অদ্রিজা। অজান্তেই একটু কেঁপে ওঠে। মুহূর্তে নিজেকে সহজ করে সশব্দে হেসে বলল, কাল? কালকে কি জানো? সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এইমাত্র আমার নাতনি গোলাপ দিয়ে কার্ড বানাচ্ছিল কাল ওর বয়ফ্রেন্ডকে দেবে বলে। তাই কাল সরস্বতী পুজো? অদ্রি, মনে পড়ে এক সরস্বতী পুজোতে তুমি প্রথম আমার হাতে হাত রেখেছিলে অঞ্জলি দেবার সময়? জানো, আজও আমি তোমার সেই প্রথম স্পর্শ অনুভব করতে পারি। লজ্জায় থরথর করে কেঁপে ওঠে অদ্রি। মনে পড়ে যায় সেই সরস্বতী পুজোর দিনের মুহূর্তটা। বলে, যা, তুমি না লজ্জা পাচ্ছ? বলে সশব্দে হেসে ওঠে কোরক। সত্যিই লজ্জায় লালের ছোপ লাগে অদ্রির গালে। বলে, ধুত, বুড়ো বয়সে তুমি যে কি শুরু করলে? তাতে কি, আমাদের সময় তো ভ্যালেন্টাইন্স ডে বলে আলাদা করে ভালোবাসার কোনো দিন ছিল না। এই সরস্বতী পুজোর দিনটাই যা ছাড় পেতাম। তা আমরাও না হয় কালকের দিনটা সেলিব্রেট করি। হাসতে হাসতে বলে অদ্রিজা। কি যে বলো না তুমি, কোমরে বাতের ব্যথাটা বেড়েছে কদিন, নড়তে পারছি না। আর তুমি আমাকে নিয়ে এই বুড়ো বয়সে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবে? একবার কি কোনো মতেই দেখা করা যায় না অদ্রি? আমি তো কয়েকদিন পরেই চলে যাব। গলায় একরাশ আকুলতা ঝরে পড়ে কোরকের কণ্ঠে। বেশ তো, তুমি আমাদের বাড়িতে চলে এসো। আসবে? আমি ঠিকানা বলে দিচ্ছি, ভালোই হবে। আমার মেয়ে জামাই নাতনি সবার সাথে আলাপও হয়ে যাবে। সারাদিন খুব গল্প করব। কত কথা যে জানতে ইচ্ছে করছে। কত দেশ ঘুরেছো তুমি। আচ্ছা, তুমি কবে প্রথম জানলে এখন আমি কলকাতায় আছি? কে তোমাকে বলল? বা এই কবিতাগুলো যে আমিই লিখছি, এটাই বা তুমি কি করে জানলে? বলো না প্লিজ, প্লিজ। অদ্রি বায়না করে। আবার সশব্দে হাসি। হ্যাঁ, এবারও সশব্দে হাসির আওয়াজ ভেসে এলো ওপার থেকে। উহ, যাও, তুমি হাসছো। আমি কথা বলবো না কিন্তু, ফোন রেখে দেব। অদ্রিজা ঠোঁট ফোলায়। হাসি থামিয়ে তরল গলায় বলে কোরক, অদ্রি, তুমি ঠিক সেই আগের মতোই রয়ে গেছো। সেই ঠোঁট ফোলানো, সেই ছেলে মানুষই, অবিকল সেই একই গলার স্বর। মনে আছে তুমি রেগে গেলে আমরা তোমাকে গাল ফোলা গোবিন্দর মা বলতাম? খিলখিল করে হেসে ওঠে অদ্রি। বলে, মনে নেই আবার? তোমরা সবাই যা ছিলে, তুমি, রায়ান, পলাশ, সৈকত, তোমরা চারজন সারাক্ষণ আমার পিছনে লাগতে। আমাকে না রাগালে তোমাদের পেটের ভাতই হজম হতো না। সেই সেবারে পিকনিকে গিয়ে কি হয়েছিল মনে আছে? আরে তোপচাঁচিতে আমি, দীপ্তা, সৃজা, মানালি আর তোমরা চারজন, ভুলে গেছো? কলকল করে ওঠে অদ্রি। তারপরে আনমনা সুরে বলে, জানো, পলাশ তোমার কথা সব সময় বলতো। শেষের দিকে রায়ান ওকে দেখতে এলেই বলতো, ইস, যাবার আগে যদি একবার কোরকের সাথে দেখা হতো। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তবুও একটা গিল্টি ফিলিংস ওর মধ্যে রয়েই গেছিল। কাল আমাদের বাড়িতে আসবে ক্রো? এসব কথা এখন থাক না অদ্রি। তোমাদের বাড়িতে আমার যাওয়াটা কি খুব জরুরি? না হয় বাড়িতে কোনো এক সময় যাওয়া যাবে এখনই, কিন্তু কাল তুমি এসো। তুমি তোমার বাড়ির নিয়ারেস্ট একটা প্লেসের অ্যাড্রেস দাও, সেখান থেকে আমি তোমাকে পিক আপ করে নেব। অ্যাপ্রক্স আফটার 40 ইয়ার্স বাদে তোমার সাথে আমার দেখা হবে। আমরা দুজন শুধু একবার মুখোমুখি দেখা করতে চাই। প্লিজ অদ্রি, প্লিজ। 40 বছর পর ক্রম মনে হচ্ছে এই তো সেদিন। কেমন যেন আনমনা হয়ে যায় অদ্রিজা, অতীতে হারিয়ে যায়। কত কথা, কত স্মৃতি ভিড় করে আসে মনে। সেই কলেজ জীবন, সেই বন্ধুরা, সেই সোনা ঝরানো দিনগুলো। অদ্রি, আমার ভাবতেও কীরকম নার্ভাস লাগছে। ভীষণ এক্সাইটেড ফিল করছি। আবার তোমাকে দেখব, আমি ভাবতেও পারছি না। তুমি কিন্তু সেই পিঙ্ক বা হলুদ কালারের শাড়ি পরবে, মনে আছে? কলেজে যেদিন তুমি পিঙ্ক বা হলুদ শাড়ি পরতে, রায়ান আর অখিলেশরা কীরকম হাঁ করে দেখতো তোমায়। অদ্রি আবার খিলখিল করে হেসে ওঠে। বলে, আর তুমি দেখতে না? ওরা তো মুখের উপর বলেই দিত, এই অদ্রি, পিঙ্ক আর হলুদ শাড়ি পরে কলেজে আসবি না তো।
তোর দিকে তাকাতে গিয়ে সব ভুল হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো লুকিয়ে লুকিয়ে দেখতে, মনে আছে? একবার আমাকে দেখতে গিয়ে এসকেবি স্যারের সাথে ধাক্কা খেয়েছিলে। কার সাথে কথা বলছো দিদুন? অদ্রির হাসির আওয়াজ শুনে ঘরে উঁকি দেয় ওর নাতনি কিঞ্জল। ক্লাস 9-এ পড়ে কলকাতার নামকরা একটা ইংলিশ মিডিয়াম কোয়েড স্কুলে। একটু থমকে যায় অদ্রি। ফোনটা মুখ থেকে সরিয়ে দ্বিধা জানানো গলায় বলে, আমার কলেজের এক বন্ধু। কেন, কিছু বলবি দিদিভাই? বলে ফোনে কোরককে বলল, একটু ধরো তো, দেখি কি বলছে। ঝলমলে মুখে কিঞ্জল বলে, ওহো তাই, সো সুইট। ভ্যালেন্টাইন্স ডে প্ল্যানিং করছো? মার খাবি দিদিভাই, খালি ফাজলামি। কি বলবি বল। ওহো নো, আই অ্যাম সিরিয়াস। তোমার তো কলেজে অনেক বন্ধু ছিল, একটা গেট টুগেদার করতেই পারো দিদুন। তুই আসল কথাটা বলবি? হঠাৎ পড়ার মাঝে উঠে এলি কেন? কিছু লাগবে? না না, আমি একটু বেরোচ্ছি, এই পাড়ার মোড়ে যাব। তুমি ডোরটা ভেতর থেকে লক করবে না আমি বাইরে থেকে লক করে যাব? এই রাতের বেলায় আবার বাইরে যাবি কেন? মা অফিস থেকে ফিরে দেখলে কিন্তু বকাবকি করবে। তাছাড়া বাইরে থেকে লক করে যাবি কেন? আরতি তো এক্ষুনি আসবে রান্না করতে। ওফ দিদুন, ইউ আর জাস্ট ইম্পসিবল। ইটস জাস্ট ইভিনিং, অনলি 7:30। বলেই কিঞ্জল অদ্রিজাকে জড়িয়ে ধরে গালে দুটো হামু দিয়ে বলে, প্লিজ প্লিজ সোনা দিদুন, মাম্মামকে একটু ম্যানেজ করো। আমি একটু শপিং করেই চলে আসব। আসি বলেই দ্রুত পায়ে বেরিয়ে যায় কিঞ্জল। যাবার আগে ফ্ল্যাটের মেন গেটের কোলাপসিবল গেটটা টেনে দিয়ে যায়। অদ্রি ফ্ল্যাটের কোলাপসিবল গেটে তালা দিয়ে দরজায় লক করে ফিরে আসে নিজের ঘরে। ফোন তুলে বলে, সরি কিঞ্জল, মানে আমার নাতনি, জানো তো দারুণ নাচে, ভারতনাট্যম। এই তো কদিন আগেই রবীন্দ্র সদনে ওর শো ছিল, কিছুদিন আগে টিভিতেও ওর একটা প্রোগ্রাম হয়ে গেল। তাই তোমার প্রোফাইলে ওর একটা ছবি দেখছিলাম, ভারী মিষ্টি দেখতে হয়েছে, ঠিক তোমার মতো। কোরক বলে, কি যে বলো না, আমাকে দেখলে তুমি এখন চিনতেই পারবে না। চুল উঠে মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে, 2-4টে দাঁত পড়ে গেছে, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ভালো করে হাঁটতে পারি না, বেশি হাঁটলে হাঁপ ধরে যায়, বুড়ো হয়ে গেছি। বলতে বলতে কেমন যেন বিমর্ষ হয়ে যায় অদ্রিজা। তাতে কি, আমারও তো বয়স হয়েছে, তোমার যা যা হয়েছে বয়সের কারণে, আমারও তা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ভালোবাসা তো শরীরে থাকে না অদ্রি, ওটা তো বুকের ভেতরে সোনার কৌটোই আজও তেমনই আছে। তাছাড়া তোমার প্রোফাইলে তো তোমার ছবি আমি দেখেছি, খুব একটা কিছু তফাৎ আমার লাগেনি। না হলে চিনলাম কি করে বলো? আমি এত বছর পরেও তো তোমাকে খুঁজে বের করেছি। প্লিজ তুমি না করো না, কাল এসো। অনেক দিন পরে আমরা দুজনে কফি হাউসে বা আউটরাম ঘাটে গঙ্গার ধারে আমাদের সেই পুরনো জায়গাটাতে মুখোমুখি বসবো। অদ্রিজা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, তুমি সেই গানটা গাইবে যেটা আমাকে দেখে প্রথম দিন গেয়েছিলে? মৃদু শব্দ করে হাসল কোরক। তারপর বলল, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, এই গানটা তো? অনেক দিন গান গাওয়া ছেড়ে দিয়েছি, তবু কাল তোমাকে শোনাবো। ওটাই হবে আমার স্পেশাল গিফট টু ইউ ফর সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডে। তুমি আসবে তো? অনেক দিন বাদে অদ্রিজার চোখে একটা স্বপ্নের ঘোর। চোখের সামনে থেকে ফিনিক্স পাখির মতো বছরগুলো ফুরুত করে উড়ে গেল। পাকা চুল, দন্তহীন মুখ, গাঁটের ব্যথা, সব সাথে নিয়ে গেল ফিনিক্স পাখিটা। ও নিজেকে অষ্টাদশী কিশোরী মনে হলো। ও ফিসফিস করে বলল, তুমি অপেক্ষা করো ক্রো, আমি নিশ্চয়ই আসব, এবার আর ভুল হবে না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।